মেয়েকে বিয়ে দেয়ার নিবিড় প্রচেষ্টা শুরু করলেন মারুফ। এত কিছুর পর মেয়ে রাজি হয়েছে, কখন আবার মতো বদলে ফেলে, তার আগেই বিয়ের কাজ সমাধা করা প্রয়োজন। অবশ্য প্রথম সম্বন্ধটি ফোনকল পর্যন্তই সীমাবদ্ধ থাকল। তিতিক্ষার অতীত শুনে ছেলে মোটা অঙ্কের যৌতুক দাবি করায় প্রারম্ভেই পিছপা হলেন মারুফ। দিন কতক পর সন্ধান পাওয়া গেল আরও একটি ছেলের, বেসরকারি প্রতিষ্ঠানের সামান্য চাকুরিজীবী। শহরে নেই কোনো স্থায়ী আবাস, মেসে থাকে। ছেলেটির কোনো দাবি দেওয়া নেই, সব জেনেই রাজি হয়েছে। মারুফ পরম শান্তি বোধ করলেন। দুপক্ষের আলোচনার জন্য নির্দিষ্ট হল দিনক্ষণ। ছেলেটির বাবা নেই, বৃদ্ধ মা গ্রামে থাকেন। শহরবাসী খালার সঙ্গে ছেলে নিজেই আসবে। তিহার পরিবার নিজেদের মতো আয়োজন শুরু করল। অথচ পাত্রপক্ষ আসবার দিন সকালেও দেখা গেল তিতিক্ষা পূর্বের ন্যায় নির্বিকার। স্পষ্টতই টের পাওয়া যায়, ওর ভেতরে উচ্ছ্বাস আগ্রহ নামক বিষয়াদির কোনো আতিশয্য নেই। না আছে আশু ব্যাপারটি নিয়ে সামান্যতম প্রতিক্রিয়া কিংবা কৌতূহল। যা কিছু হচ্ছে আর হবে সেসবকেও স্রেফ নিজের নিয়তি বলে মেনে নিয়েছে। বিকেলে কল আসে আফরিনের। তিহা তখন মেহমানদের নাশতার আয়োজনে মহাব্যস্ত। রিনরিনে হাসি হাসি গলায় কুশল জিজ্ঞেস করে আফরিন। তবে ওর উচ্ছ্বাস খানিকটা চাপা পড়ে যায় তিহার শোষব্যস্ততার সামনে। আমি ভালো আছি আফরিন, তোমার কি অবস্থা বলো? খুব খুশি মনে হচ্ছে। খুশির খবরে খুশি হমু না আপু? আর এক সপ্তাহ পরেই তো আমাগর নিনাদ ভাইয়ের বিয়া। নিনাদের বিয়ে, এর মাঝে তারিখও পড়ে গেছে? এত তাড়াতাড়ি? বাহ! বলতে বলতে স্বর নিভে আসে তিহার। বিয়ে নিয়ে নিনাদের বুঝি এত তাড়াহুড়ো ছিল? অতটাও তিহা আশা করেনি। আফরিন তখন পুনরায় বলে চলেছে, শুভ কাজে দেরি কইরা লাভ কি কন? তাছাড়া মাইয়াডাও ভালা পাউন গেছে। সুন্দরী মাইয়া তো, হের ওপর গ্রামে থাকে। রোজ এই গ্রাম ওই গ্রাম থাইকা সম্বন্ধ আসে। এদিকে মাইয়ার বাপের আবার নিনাদ ভাইরেই পছন্দ। তাই আর দেরি করতে চাইল না কেউ। ধাক্কাটা ততক্ষণে কিঞ্চিত সামলে নিয়েছিল তিহা। নিস্তরঙ্গ গলায় বলল, শুনে খুশি হলাম। নিদুর বিয়েটা শেষমেশ তাহলে হচ্ছে। খানিক ইতস্তত শেষে জানালো, আজ অবশ্য আমাদের এদিকেও সামান্য একটা আয়োজন হচ্ছে। তোমাদের জানাতাম, সময় হচ্ছিল না। ভালোই হলো তুমি আজই কল করলে। কিসের আয়োজন আপু? মুহূর্তকাল ভাবে তিহা, তারপর স্বরে প্রসন্নতার মৃদু আভাস এনে বলে, তিতির জন্য একটা সম্বন্ধ দেখা হচ্ছে। ওদের আজ আসবার কথা। সব ঠিক থাকলে হয়তো আজই আংটি পরিয়ে যাবে ইনশাআল্লাহ। দুয়া করো আফরিন, খুব ভয়ে ভয়ে আছি। কথা শেষ হতেই তিহা শুনল আফরিন চমকিত হয়ে ফোনের ওপাশে চিৎকার করছে, ওমা! কি কন আপু? সত্যি? ছোট আপুরও বিয়া? কি আশ্চর্য! একই সাথে দু বাসাতে বিয়ার ধুম লাগছে। আমার কি আনন্দ লাগতাসে। আপনি কেন আরও আগে জানাইলেন না কন্ত? আরে এখনো তেমন কিছু তো হয়নি, শুধু দেখতে আসা মাত্র। এর মাঝেও কত কি হতে পারে। নিশ্চিত না হয়ে কি করে বলি বলতো? সে কথাও ঠিক, তবে এইবার কিন্তু আর কিছু গোপন করা চলব না। ছোট আপুর বিয়ের সব কাজে আমি থাকমু। সে তো থাকবেই। তোমাদের ছাড়া আমাদের এই শহরে আর আছেই বাকে বলো? কথার ফাঁকে ঘড়ি দেখে তিহা। আচ্ছা আফরিন, ওরা মনে হয় এবার চলে আসবে। রাখি এখন, পরে কথা হবে। ঠিক আছে। একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, রাখেন আপু। পোড়া মুখ আমার। এত ব্যস্ততার মধ্যে আপনেরে কথায় আটকা রাখছি। আপনি মেহমানের দিকে নজর দেন, আমি বরং খবরটা ফুয়াম্মারে জানাই। লাইন কেটে গেল। ফোন হাতে নিয়ে মুহূর্তকাল স্থির দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল তিহা। আশ্চর্য, সময়ের সাথে সাথে সম্পর্কগুলোও কীরকম পাল্টে যায়। যে নিনাদ একটা সময় নিজের সমস্ত খুঁটিনাটি কথা ওদের না জানিয়ে থাকতে পারত না, আজ সে বিয়ের মতো অতবড় একটা ব্যাপার চেপে রেখেছে। এই তাহলে বন্ধুত্বের আদত রূপ? এত ঠুনকো এই সম্পর্কের গাঁথুনি? অথচ বন্ধুদের একসময় জীবন মনে করত তিহা। শুধু তিহা কেন, মনে করত ওরা সবাই। নিনাদ, নিমি, পাপড়ি, রাকিব। ছেলের নাম রায়হানুল আমিন। বেশ ভদ্র গোছের ছেলে। বসার ঘরে আলাপর্ত মারুফের মনে মনে বেশ পছন্দ হল। তিহার সাথে অন্দরে এসেছেন বাকি দুজন অতিথি, পাত্রের খালা ও খালার পুত্রবধূ। তিহা তাদের নিজের ঘরে এনে বসাল। কথায় বার্তায় আর আচরণ পরখ করে মৃদু আভাসও পেয়ে গেল দুজনের মানসিকতার। ওরা বোধহয় কিঞ্চিত সংকীর্ণ ঘেঁষা। খালাতো ভাইয়ের বউটি ঘুরে ঘুরে দেখছে তিহার কামরা আর কামরার সমস্ত আসবাব। মেয়েটির চোখে সজাগ সন্ধানী দৃষ্টি। খালা ভদ্রমহিলাটি যেন আরেক ধাপ এগিয়ে আসার পর থেকে এমন ভাব করছেন যেন তিহা আর তিহাদের গোটা বাড়িটা অচ্ছুত।
এখানে পা ফেলে তিনি এদের ওপর বড় দয়া করেছেন। তিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মারুফ ফোনে এনাদের মৃদু আভাস দিয়েছিলেন তিতিক্ষার অতীতের ব্যাপারে। হয়তো এজন্যই ভদ্রমহিলার আচরণে এই অসংলগ্নতা। মধ্যবয়সী ভদ্রমহিলা একসময় চোখ স্থির করলেন তিহার দিকে। হাসিহীন নির্বিকার মুখ। বললেন, মেয়ে কোথায়, নিয়ে আসো দেখি। দুজনের আচরণ খেয়াল করতে থাকা তিহা সম্বিত ফিরে পেয়ে বিনীতভাবে হাসে, জি নিয়ে আসছি। নিজের ঘরে ওই দুজন মানুষের সামনে নিয়ে যাবার আগে দরজার কাছে এসে তিহা বোনের হাত ধরল। তাকালো বোনের বিবর্ণ হয়ে আসা ত্রস্ত মুখের ওপর। একদম নার্ভাস হবি না, বুবু আছি তো তোর সঙ্গে। শুধু খানিকক্ষণ ওদের পাশে বসতে হবে। পারবি না? তিতিক্ষার মুখে অনুমাত্র দোলাচল নেই। উত্তরের আশা নেই বুঝতে পেরে হাত ধরে বোনকে নিয়ে চলল তিহা। আসো, বসো আমার পাশে। ভদ্রমহিলা হাত বাড়িয়ে দিলেন তিতিক্ষার দিকে। নিশ্চল মূর্তির মতো তিতিক্ষা পাশে বসল। শাশুড়ি বৌমা দুজনেই বিস্মিত নেত্রে ওকে দেখছেন। ব্যাপারটা খেয়াল করে মৃদু অস্বস্তি তারা করে বেড়াতে থাকে তিহাকে। মানুষগুলোর চাহনি যেন কেমন। তিতিক্ষার পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সহসা ভদ্রমহিলা তিতিক্ষার হাত ধরলেন। মুখে ম্লান হাসি জিয়য় রেখে বললেন, দেখি তোমার চুলগুলো দেখি। কথাটা শেষ করেই অনুমাত্র আভাস না দিয়ে ওদের দুই বোনকে হতভম্ব করে একটানে মাথার অবগুণ্ঠন খুলে অসংকোচে হাত রাখলেন তিতিক্ষার চুলে। খানিকক্ষণ পরখ করার পর মৃদু স্বরে ভেসে এলো মন্তব্য, সবই তো ভালো। মুখে ফুটল অস্ফুট পরিতৃপ্তির আভাস। অদূরে দাঁড়ানো তিহা বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। খেয়াল করে তিতিক্ষার মুখের শিথিলতা হারিয়ে ক্রমে যেন একটু ক্রূর ভাব ফুটে উঠছে। মৃদু ত্রাসভাব ছলকে ওঠে তিহার বুকে। জন্মকাল থেকে শহুরে জীবন যাপনে অভ্যস্ত ওরা দুই বোন মেয়ে দেখার এসব উদ্ভট আচার ব্যবহারের সঙ্গে আত্মেই অপরিচিত। তার ওপর সকল কিছুতে তিতিক্ষার স্পর্শকাতর হয়ে পড়ার ওই প্রবণতাটা। স্বাভাবিকভাবেই এসব আচরণ দুবোনের চোখে ভীষণ দৃষ্টিকটু। এমনকি তিহার মৃদু আশঙ্কাও হল, তার উত্তপ্ত মস্তিষ্কের বোন হয়তো যে কোনো সময় রাগে ফেটে পড়বে। তিতিক্ষাকে দেখেই কিনা কে জানে, কিছু সময় যাবার পর ভদ্রমহিলার মুখের রূঢ়তা আস্তে আস্তে কমে আসছিল। সহজ স্বাভাবিক আলাপে অভ্যস্ত হচ্ছিলেন তিনি। নিজের ভাগ্নে সম্পর্কে একটা দুটো কথাও বলতে আরম্ভ করলেন। পাশে বসা তিতিক্ষা আগের মতোই নির্বিকার নিঃশব্দ। সৌজন্যতা বজায় রাখতে অল্পস্বল্প হাসতে হচ্ছিল তিহাকে। আকস্মাৎ ভদ্রমহিলার একটা কথা শুনে থমকে গেল তিহা। ভাগ্নের কথা বলতে গিয়ে তিনি হঠাৎ রাজন নামটির উল্লেখ করলেন। দীর্ঘদিন ধরেই এই বাড়িতে রাজন নামটির উচ্চারণ কঠিনভাবে নিষিদ্ধ। এই নিয়ম আপনাতে তৈরি হয়েছে, আর বেশ নিষ্ঠার সাথে এতকাল পালিত হয়ে এসেছে। ভদ্রমহিলার কথার ঢঙে তিহা বুঝল রায়হানুল আমিনেরই অন্য নাম রাজন। সঙ্গে সঙ্গে একটা ঢোক গিলল তিহা। স্পষ্টতই টের পেল এই সম্বন্ধ এগোনোর আর কোনো আশা নেই। তখনও পরম মমতা ভরে ভাগ্নের নাম উচ্চারণ সমেত নানারকম সুনাম গেয়ে যাচ্ছেন তার খালা। পাশে বসা তিতিক্ষার মুখক্রমে ফ্যাকাশে হয়ে আসছে। বহুদিন পর ওই নামটা কানের কাছে এতবার শুনে বিভীষিকাম স্মৃতি পুনর্বার জাগরুক হয়ে উঠছে ওর মানসপটে। তিহা কি করবে সহসা ভেবে পেল না। বোনের রক্ত সরে যাওয়া মুখের পানে বিহবল হয়ে চেয়ে রইল খানিকক্ষণ। কিছু বলতে গিয়ে তোতলাতে লাগল। ভদ্রমহিলার কথা আর তিহার বিমূঢ়তা সব স্থানু করে দিয়ে হঠাৎ উঠে দাঁড়াল তিতিক্ষা। মুখ অস্বাভাবিক কঠিন, কপালে ঘাম, আর ফুলে ওঠা শিরার রগ। সবকিছু নিয়ে কম্পিত স্বরে ঘোষণা করল, আমি আসছি। রাজনের খালা ভদ্রমহিলাটি নিতান্তই সরল অথবা অত্যধিক চতুর। তিতিক্ষার রাগ তিনি টের পেলেন না কিংবা ইচ্ছে করেই তার পরোয়া করলেন না। অতর্কিতে ওর হাত ধরে ফেলে ভাবলেশীন গলায় বললেন, আরও কিছুক্ষণ বসে যাও। এই অনধিকার চর্চা মানতে পারল না তিতিক্ষার নাজুক মন। ক্রোধে শক্ত হয়ে এলো তার হাতের মুঠি। পেছনে ফিরে স্থবির স্বরে বলল, হাত ছাড়ুন। দৃষ্টিতে একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। ও মা, এমন করছো কেন? রাগ করলে নাকি? তিতিক্ষা আগের কথার পুনরাবৃত্তি করল, হাত ছাড়ুন আমার। কি রাগ মেয়ের? অত কাহিনী ঘটাবার পরেও দেখছি তেজ কমেনি। যেন আক্রোশে ফেটে পড়ে কেউ তিতিক্ষার গালে প্রবল এক চপটা ঘাত বসাল। পেছনে ফিরে প্রস্তরমূর্তির ন্যায় মধ্যবয়সীর পানে তাকিয়ে রইল তিতিক্ষা। তাকিয়ে আছো কেন? কিছু মিথ্যে বলেছি? অত বাজে অতীত যার সে তো সবার পা চেপে থাকবে। উল্টো তুমি কিনা আমার সাথেই তেজ দেখাচ্ছ। বুকটা ধরাস করে ওঠে তিহার। এসব কি হচ্ছে ঘরে? এসব কিছু কি সত্যিই ঘটছে? কোথায় চারিদিকে খুশির জোয়ার বইবার কথা ছিল আজ?
আর সেখানে কিনা তার বোনকে অতীতের কথা তুলে চরমভাবে হেনস্থা করা হচ্ছে। আবারও এরকম একটা মানসিক আঘাত পেল তিতিক্ষা। পেল তার বড় বোনেরই জন্য। ইয়া আল্লাহ, এই সব মিথ্যে হয়ে যাক। যা কিছু আজ হলো সব তুমি দুঃস্বপ্নের মতো ক্ষণস্থায়ী করে দাও। কিচ্ছু চাই না, দরকার নেই আমার বোনের বিয়ের। শুধু এই লাঞ্ছনা থেকে তুমি আমার বোনকে উদ্ধার করো। রাজনের খালা অতটুকুতে থামলেন না। বয়সজনিত কর্তৃত্বের নিরিখেই তার মনে হল মাহিনা এই দুই তরুণীকে আরও কিছু সৎ উপদেশ দেয়া উচিত। কড়া গলায় আরও দু-চার কথা শুনিয়ে তিনি ক্ষান্ত হলেন। নীরবে সবটা গলাধকরণ করল তিতিক্ষা। কথা শেষ হলে শান্তভাবে একবার তাকালো বোনের মুখে। তারপর ধীরস্থির পদক্ষেপে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার কয়েক মুহূর্ত পর তিহা শুনল পাশের ঘরের দরজাটা মৃদু শব্দে বন্ধ হয়ে যেতে। রাতে সেদিন বেশ একটু দেরি করেই বাসায় ফিরল নিনাদ। আজকাল প্রায় সারাক্ষণ তার মেজাজ সপ্তমে চড়ে থাকে। বদ্ধ ঘরের নির্মৌখিক জীবন সেই মেজাজে আরও রং ছড়িয়েছে। দিন যত যায়, যত সুশৃঙ্খল হতে থাকে নিনাদের মস্তিষ্ক, সে আরও ভালো করে বুঝতে পারে মানসিক অস্থিতিশীলতার দরুন একই সময়ে একাধিক বোকা সিদ্ধান্ত নিয়েছে সে, যার জন্য এখন প্রতিনিয়ত পস্তাতে হচ্ছে। নিনাদের প্রথম ভুলটাই হয়তো ছিল তিহার কথা শোনার পর আগেপাছে কিছু না ভেবে দেশে ফেরা মনস্থির করা। দ্বিতীয় ভুল হঠাৎ করা ওই অসমবদ্ধ আচরণ। ওহিওতে বসে তার অনিয়মিত যোগাযোগ আর উদ্ভট ব্যবহারে ফুয়াম্মার মনে যারপরনাই সন্দেহের চারাগাছ রোপিত হয়েছে। আর শেষতক ক্রোধ সামলাতে না পেরে তিহার সঙ্গে বাজে ব্যবহার। ঠিক এভাবে এসব এলোমেলো সময় ও অপ্রতিরোধ্য আবেগের মধ্য দিয়ে যেতে যেতে এখানে ফেরার উদ্দেশ্যটাই যেন ক্রমশ ধোয়াটে হয়ে উঠল নিনাদের কাছে। আজকাল নিজেকে জিজ্ঞেস করে সে, কোথায় হারালো সেই অদম্য ইচ্ছেশক্তিটা, যে কারণটা ওকে উদ্বুদ্ধ করেছিল ফিরতে? আদতেই সেসব হারিয়ে গেছে। এমনকি তিহার কথা শুনে ওর প্রতিক্রিয়া কেমন ছিল, সেসবও আজকাল স্পষ্ট মনে পড়ে না। নিনাদ বোধহয় সেদিন এক অবিদিত ঘোরে সন্নিবেশিত হয়ে পড়েছিল। আচমকা পাওয়া মানসিক আঘাত, আফসোস, ক্রোধ, অনুশোচনা সবকিছু একসাথে আঁকড়ে ধরেছিল ওকে। তারপর এখানে এসেও সেই সমাচ্ছন্ন ভাব পুরোপুরি কেটে গেল না। ঢাকায় আসার পর গোটা একটা সপ্তাহ সে পড়ে থেকেছে ঘরবন্দি হয়ে, একদম অকারণ। অবসরে সব ঘটনা পুনরনিরীক্ষণ করতে গিয়ে নিজের ওপরেই মুহুর্মুহু ফেটে পড়েছে অসহায় রাগে। সেই খিচড়ে যাওয়া মেজাজটাকে খানিক মেরামত করতেই আজকাল একটু আধটু বাইরে বেরুতে শুরু করেছে নিনাদ। আসরের সলাতের সময় ঘর ছেড়েছিল, যখন ফিরল তখন দেয়াল ঘড়ির কাটা শব্দ তুলে জানান দিচ্ছে রাত ৯টা বাজে। আজকাল দুটো বাড়তি কথাও কারো সঙ্গে বলতে ইচ্ছে যায় না, যেন ঘরে ফিরেই কারো মুখোমুখি হতে না হয় সেজন্য নিনাদ বাসার চাবি নিয়ে বেরিয়েছিল। চুপচাপ দরজা খুলে ভেতরে চলে যাবে, এই মনোবাঞ্ছা নিয়ে দরজা খুলতেই সামনে একটা দৃশ্যপট স্পষ্ট হয়ে উঠল। ঘরের শুরুতে আধখানা ডাইনিংয়ে দুটো চেয়ার পেতে মুখোমুখি বসে আছে আফরিন ও ফুয়াম্মা। কি একটা কথা নিয়ে দুজনে খুব হাসছে। নিনাদ ভেতরে পা রাখতেই কথা থামিয়ে দুজনে ঘুরে তাকালো ওর দিকে। ঠোঁটের ভাঁজে তখনও হাসির লীন রেখা। আফরিন মৃদু হর্ষধ্বনি করল, নিনাদ ভাই ফিরছে। ওর ছেলেমানুষি উৎসাহে হাসলেন শিউলি। নরম গলায় বললেন, কি রে, এত দেরি হইল যে? এমনিই, কাছেই ছিলাম, হাঁটছিলাম এদিক সেদিকে। আয়, এহানে আইসা বসো। শিউলির সহাস্য আন্তরিক আহ্বানের সামনে কিঞ্চিত বিব্রত বোধ করে নিনাদ। বসতে ইচ্ছে করছে না, চলে যাওয়াটাও চরম বেয়াদবি হবে। নিজের করণীয় ঠিক করতে না পেরে নিনাদ দুপা এগিয়ে টেবিল থেকে বোতল তুলে একটা গ্লাস টেনে পানি ঢালে। তারপর সেই পানি খাওয়াকে নিমিত্ত করে বসে পড়ে একটা চেয়ার টেনে। অন্য কিছু খাবি? না। নিনাদের নিরাসক্ত উত্তর শোনামাত্র আফরিন ব্যস্ত হয়ে তারা দেয় শিউলিকে। ও চাচি আম্মা, আসল কথাটা কন না নিনাদ ভাইরে। শিউলি ভ্রু কুচকে তাকান, অত তারা যখন তাইলে তুই ই ক। আমি? না না, আপনি থাকতে আমি কেন? কেন, তোর বলাতেই বা অসুবিধা কি? একজন কইলেই হইল। আচ্ছা তাহলে কইতেছি, বলে রিমঝিম হেসে শাড়ির আঁচলে আঙুল পেঁচিয়ে কথা শুরুর পূর্বপ্রস্তুতি সম্পন্ন করে আফরিন। তীব্র উৎসাহে চোখ ঘুরিয়ে বলে, আজ বড় আপুর লগে কথা হইছে। কি কইছে জানেন? মূল কথাটা বলার আগেই মাঝপথে নিনাদের প্রশ্ন ওকে থামিয়ে দেয়। কোন বড় আপু? ও মা, বড় আপু আবার কয়জন? তিহা আপুরেই তো আমি বড় আপু ডাকি। আর তিতিক্ষা আপুরে ছোট আপু। তিহা কল দিয়েছিল? সন্নিগ্ধ স্বরে জিজ্ঞেস করে নিনাদ, যেন বিশ্বাস করতে পারে না এত কিছুর পর তিহা নিজ থেকে কল দেবে। না আপু কল দেয় নাই, আমিই দিছিলাম।
কল দিলাম দেখাই তো জানতে পারলাম কথাটা। ও কি কথা? ভ্রজোড়া সন্নিগ্ধ করে নিনাদ তাকিয়ে রইল। আফরিন হাসল, দুরন্ত পাজি হাসি, অতুগ্র উৎসাহে। তিহার কথাটাতেই রং ছড়িয়ে দুটো একটা কথা বাড়তি যোগ করে বেচারি বলল, আপনি দেখি কিছুই জানেন না। ছোট আপুরে তো আজ দেখতে আইছে, আজই আংটি পরা যাবে। আপুর বিয়া হইতেও আর দেরি নাই বুঝলেন, সামনের সপ্তাহে আপনার বিয়া, আর তারপর শীঘ্রই কোনো একদিন ছোট আপুর। এইটাই বেশ হইল, আপনের বিয়ার সাথে সাথে ছোট আপুর বিয়াটাও খায়া যাইতে পারমু। না চাচিয়াম্মা? নিনাদ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কতক্ষণ। একই সাথে কয়েকটা মানসিক ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে ও। এসব কি বলছে আফরিন? হতভম্ব হয়ে নিজেকেই শুধাল, বোনের বিয়ে ঠিক করে ফেলছে তিহা? এত জলদি? আর শেষে কি বলল আফরিন? নিনাদ কি ঠিক শুনেছিল? ওর নিজের বিয়ে নাকি সামনের সপ্তাহে? আর এই কথা সে জানল মাত্র আজ, ছোটবোনের মুখ থেকে। তিতিক্ষার বিয়ে, এই দুটো শব্দ মাথার ভেতর অশনির মতো ঝিলিক দিয়ে বারবার ফিরে ফিরে আসছে। আর কিছু ভাবা যাচ্ছে না। তবে সঙ্গে সঙ্গে বাস্তব বুদ্ধি হারাল না নিনাদ। ভাবাবেগের বশবর্তী হয়ে ইতোমধ্যে বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজও তার পুনরাবৃত্তি ঘটুক তা সে চায় না। শিউলির সামনে তিতিক্ষা বিষয়ক যে কোনো কথা তোলাই এখন অসমীচীন হবে। মনের এই দুর্বহ অবস্থাতেও এই সহজ কথাটা বুঝতে পেরে নিনাদ শান্ত হল। দ্বিতীয় কথাটার ওপর জোর দিয়ে হঠাৎ সচকিতভাবে তাকালো সম্মুখের মানুষ দুজনের পানে। সামনের সপ্তাহে আমার বিয়ে মানে? আফরিন এসব কি বলছে ফুয়াম্মা? নিনাদের চোখে তীব্র প্রশ্নের বাণ। ছেলের এই রুদ্রমূর্তির সামনে শিউলি কিঞ্চিত অসহায় বোধ করলেন। বিয়েতে তার নিজের আগ্রহের আতিশয্য, অন্যদিকে ছেলের উদ্ভট নির্বিকার আচরণ নিয়ে দুশ্চিন্তায় পর্যবসিত হয়ে সব কথা ছেলেকে না জানিয়েই বিয়ের তারিখ ঠিক করেছিলেন শিউলি। আড়ম্বরহীন বিয়ে, তেমন কোনো জোগাড়যন্ত্র যখন হবে না, শয়ে শয়ে লোককে দাওয়াত করার হ্যাপা পোহাতে হবে না, তবে বিয়ের সময় অত পিছিয়েই বা লাভ কি? তাছাড়া নিনাদের হালচালও তো বড় একটা সুবিধের ঠেকেছে না। সব দিক বিবেচনা করেই মেয়ের বাবা ভাইয়ের সঙ্গে বসে তারিখটা এগিয়ে এনেছেন। আজ সকালে ভয়ে ভয়ে ছেলের ঘরে গেছিলেন এই কথাটাই জানাতে। নিনাদ তখনও বিছানা ছাড়েনি, আধ ঘুম নিয়ে উঠে বসেছিল ফুয়াম্মার কথা শুনতে। ছেলের অমনোযোগীর সুযোগে শিউলিও অসীম সাহসে অনর্গল বলে গেলেন সমস্ত কথা। এর ফলে পরবর্তীতে অন্তত নিনাদ তার বিরুদ্ধে কিছু না জানানোর অভিযোগ তুলতে পারবে না। আধো ঘুমে আধো জাগরণে নিনাদ কি শুনেছিল কে জানে। শিউলির সব কথাতেই হু হু করে যেতে লাগল। কথা শেষ করে শিউলি উঠে আসতেই আবারও বিছানায় শুয়ে পড়ল কাঁথা গায়ে জড়িয়ে। এখন বোঝা যাচ্ছে সকালে ও আসলে কিছুই শোনেনি। ঢোক গিললেন শিউলি। ঈষৎ ভয়ও হল। আগের নিনাদ হলে কোনো চিন্তা ছিল না, তবে এই নিনাদ সামান্য অন্যরকম। কখন কি চাইছে, কি করছে শিউলি ঠিক বুঝে উঠতে পারেন না। সামান্য ইতিউতি করে শিউলি কৈফিয়ত স্বরূপ ইতস্তত করে বলার চেষ্টা করলেন, বিয়ের দিন আগানোর কথাটা তো সকালে তোরে। শিউলির কথার মাঝখানে সহসা উঠে দাঁড়াল নিনাদ। আমি একটু আসছি, এই নিয়ে তোমার সাথে ফিরে কথা হবে বলে যে পথে এসেছিল, সে পথেই আবার বাসা থেকে বেরিয়ে গেল। ডাইনিংয়ে মাথায় নত করে বসে আছেন মারুফ। পাশাপাশি দুটো ঘর, এক ঘরের দরজা বিকেলের পর থেকে বন্ধ। পাশের ঘর থেকে ক্রমাগত ছোটনের ফোপানোর আওয়াজ ভেসে আসছে। বিকেলের ওই ঘটনার পর পাত্রপক্ষ চলে যাবার পর মেজাজ সামলাতে না পেরে তিহা ছেলের গায়ে দু ঘা বসিয়েছে। মারুফ অসহায় চোখে দরজা দুটোর দিকে তাকিয়ে থাকেন। বড় মেয়েটা তো ওর বাচ্চা ছেলের ওপর আক্রোশ ছেড়ে খানিক বাদেই স্বাভাবিক হয়ে যাবে। তখন ছেলের প্রতি ওর মমতার অন্ত থাকবে না। কিন্তু ছোট মেয়ে, ওর কি হবে? তিতির সঙ্গে কত কি ঘটে গেছে, বাবা হয়ে তিনি সেসব থামাতে পারেননি। সে দায়িত্ব কম নয়। সর্বক্ষণ অনুতাপে মারুফ আড়ালে আড়ালে পুড়ে মরেন। তার ওপর আজ আবার অমন তিক্ত ব্যাপার ঘটে গেল। বিয়ের সিদ্ধান্তে হয়তো মন থেকে তিতিক্ষার সাই ছিল না, তবু রাজি হয়েছিল নিজের বাবা বোনের কথা ভেবে। অথচ ওকে কিনা আবার কষ্ট পেতে হল। সেই প্রথমবার তিতিক্ষাকে ঘিরে বিপর্যয়টা সংগঠিত হয়েছিল যখন মারুফ তখনও অনেকটাই নিরুপায় ছিলেন। কিন্তু আজকের এই অঘটনে যে মারুফের অবদানই সবচেয়ে বেশি। তিতি কি এবারও বাবাকে নিঃশর্ত ক্ষমা করবে? যদি না করে, বড় ভয় হতে থাকে মারুফের। সন্ধ্যায় তিহা কষ্টে ক্ষোভে বলেছিল তিতিক্ষার বিয়ে দেবার প্রচেষ্টা এখানেই সমাপ্ত থাক। আর দরকার নেই ওই ভঙ্গুর প্রাণটিকে নিয়ে অযথা টানাহেচড়া করার। এর চেয়ে যৎকাল সম্ভব ও নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করুক। ভবিষ্যতে কি হবে,
তা ভবিষ্যতেই দেখা যাবে। আপাতত আর বিয়ের কথায় কাজ নেই। কাঁদতে কাঁদতে কথাগুলো বাবাকে জানিয়ে ঘরে চলে গেল তিহা। মারুফের মনে হল তিহাও হয়তো এবার একটু মুক্তি চাইছে এই অবিশ্রান্ত মানসিক যন্ত্রণা থেকে। চাইবেই তো, আর কতকাল দুর্ভোগ বইবে বেচারি বাবার সংসারের জন্য। মারুফ পুনরায় মাথা নিচু করে ঝিম ধরে বসে রইলেন। একসময় ঘরের বাতাসে দ্বিতীয় কারো অস্তিত্ব প্রতিভাত হতেই চোখ মেলে অবাক হয়ে দেখলেন মাথার কাছে তিতিক্ষা স্থানুর মতো দাঁড়িয়ে আছে। মেয়েটা কখন দরজা খুলে এসে পাশে দাঁড়িয়েছে তিনি অনুমাত্র আভাস পাননি। অস্ফুটে মারুফের মুখ দিয়ে বেরিয়ে এলো, তিতিমা। পাথরের মতো নিশ্চল তিতিক্ষার মুখ। কোনোরকম আবেগ অনুভূতির সামান্যতম আচর সেখানে নেই। খড়খড়ে গলায় জিজ্ঞেস করল, ভাত খাবে না বাবা? মারুফ শূন্য চোখে উদ্ভ্রান্তের মতো তাকিয়ে থাকেন। ঘূর্ণিবৃষ্টের মতো বলেন, ভাত? হ্যাঁ ভাত খাও, আমি বেড়ে দিচ্ছি। খানিকটা সময় কেটে যেতে মনের সামান্য থই খুঁজে পেলেন মারুফ। সম্বিত ফেরার মতো বললেন, না রে মা, আজ আর ভাত খাব না। কেন খাবে না? নিস্পন্দ জিজ্ঞাসা তিতিক্ষার। মারুফ প্রত্যুত্তর দিতে পারলেন না। নীরবে চোখ বুজে বসে রইলেন। কিতকাল পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে তিতিক্ষা। একসময় ফিরে আসে মূল কথায়। কোনোরকম পূর্বাভাস ছাড়াই হঠাৎ বলে, শুনেছি আমার বিয়ে নিয়ে তোমার খুব দুশ্চিন্তা ছিল। থাকবারই কথা। প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দিয়ে যেতে না পারলে দুনিয়া আখিরাত উভয় জাহানে পাকড়াও হবার সম্ভাবনা থেকে যায়। বাবা হিসেবে যথেষ্ট চেষ্টাও তুমি করেছ। আল্লাহ রব্বুল আলামিন তোমার ঐকান্তিক চেষ্টাটা দেখেছেন, আশা রাখছি তিনি হয়তো এর জন্য পরকালে তোমায় পাকড়াও করবেন না বাবা। আর দুনিয়ার কথা, সেই নিয়ে দুশ্চিন্তা ছেড়ে দাও। আমার নসিবে যা আছে, যতটুকু আছে, তার চেয়ে সামান্য কম কিংবা বেশি আমি পাব না। এসব অহেতুক চেষ্টা বন্ধ করে তোমরা বরং আমায় ক্ষণকালের জন্য একটু মুক্তি দাও। পাড়াপড়শি, আত্মীয় স্বজনের কূট কথা শুনতে শুনতে জীবনের প্রতি আমার বিতৃষ্ণা অনেক আগেই এসে গেছে। নতুন করে আমাকে আর অপমানের উপলক্ষ হতে অনুরোধ করো না। মারুফ থমকে মেয়ের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, বহুক্ষণ। একসময় হতশ্বাসে জর্জরিত হয়ে বলেন, জানি মা, তুমি প্রতিনিয়ত মানুষের কথার আঘাতে কষ্ট পাচ্ছ। আজও যে ওরা বাকিদের মতোই কাজ করবে সে আমি ঘুণাক্ষরেও বুঝিনি। বুঝলে তোমার কাজ পর্যন্ত ওদের যাবার সুযোগ দিতাম না। কিন্তু তাই বলে সব বন্ধ করে দেয়া? সব মানুষ তো এক না। হয়তো সামনে আরও ভালো। একক উদ্ধৃতি চিহ্ন। বাবার কথার মাঝখানে কথা বলে ওঠে তিতিক্ষা। দুনিয়াটাকে তুমি এখনও যথেষ্ট ভালো ভাবো, এটা তোমার সরলতা বাবা। তবে দুনিয়ার আদত রূপ আমার কাছে অনেক আগেই উন্মোচিত হয়েছে। আমি জানি মানুষ সামান্য একটু চিত্তপ্রসাদের জন্যও কতটা অমানুষ হতে পারে। তোমার মতো সরল চোখে দুনিয়াকে দেখতে পারলে ভালো হতো। কিন্তু একবার যে এর স্বরূপ দেখে ফেলে তার চোখে আর কিছুতেই দুনিয়ার কোনো ভালো মানুষই ধর্তব্য হয় না। হঠাৎ একটু দৃঢ়তার সাথে তিতিক্ষা বলে, বাবা তুমি বুঝতেই পারোনি ওরা আজ যা বলেছে তা নিতান্তই স্বাভাবিক। বোঝনি কারণ সমাজে আমার অবস্থান কোথায় তুমি এখনও স্পষ্ট করে জানো না। এই ধরনের মেয়েদের একটা সুস্থ জীবনের কামনা করাও অপরাধ। আমি যেখানেই যাই, সমাজ কিছুতেই আমাকে আমার অতীত ভুলে থাকতে দেবে না। তাছাড়া এই দেশে হাজার হাজার কন্যাদায়গ্রস্ত বাবা আছে, তাদের মেয়েদের হয়তো আমার মতো কোনো সর্বনাশা অতীত নেই, খুঁত নেই, বদমেজাজ নেই। কেন ওদের ছেড়ে কেউ আমাকে বিয়ে করবে বলতে পারো? এই সব অলীক স্বপ্ন দেখা বাদ দাও। আমি একটু শান্তি চাই ব্যাস। সেটুকুও দিতে না চাইলে তোমরা আমায় বলে দাও। যেদিকে দুচোখ যায় আমি চলে যাব। তিতি। ক্ষীণ একটা আর্তনাদ বেরিয়ে আসে মারুফের গলা দিয়ে। বাবার ডাকের পরোয়া না করে তিতিক্ষা তখন নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করেছে। দরজা খুলে চমকে গেলেন মারুফ। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত এখন প্রায় 10টা। এত রাতে হঠাৎ কেন নিনাদ এখানে? কোনো দুঃসংবাদ নয় তো? দরজার ওপাশে বিব্রত নিনাদ তখন অস্থির চোখে মারুফকে ডিঙিয়ে পেছনে তাকিয়েছে। কেউ নেই দেখে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে উদ্ভ্রান্তের মতো জিজ্ঞেস করল, আঙ্কেল তিহা কোথায়? আছে। ধীরজ গলায় উত্তর দেন মারুফ। তার স্বরে আজ আপায়নের তোয়াজ নেই বুঝেও খুব একটা আমলে নিল না নিনাদ। ও এসেছে দরকারে। দরকার ফুরলেই চলে যাবে। নিনাদ পুনরায় ব্যস্ত হয়ে অনুরোধ করে, আঙ্কেল তিহাকে একটু ডেকে দেবেন প্লিজ। দরজা ছেড়ে নিঃশব্দে সরে দাঁড়ান মারুফ। নিনাদকে ওভাবেই রেখে অন্দরে পা বাড়ান বড় মেয়েকে ডাকতে। মেয়েকে ডেকে দিয়ে মারুফ আর এলেন না। বসলেন সদ্য কান্না থামা নাতিটার কাছে। হতবাক ভাবটা নিয়েই বেরিয়ে এলো তিহা। তাড়াহুড়ায় হাতের কাছে সলাতের হিজাব পেয়ে সেটাই পরে এসেছে।
কেন আজ হঠাৎ নিনাদের সামনে আসার আগেও হিজাব জোড়ানোর চিন্তাটা মাথায় এলো তিহা জানে না। আজকাল সে বাইরে গেলে প্রায় সবসময় বোরকা পরে। এই মুহূর্তে হিজাব পরার সপক্ষে তিহার যুক্তি হল যদি বাইরের মানুষের সামনে পর্দা রক্ষাই বোরকার প্রকৃত উদ্দেশ্য হয় তবে বাইরের মানুষ বাসায় এলে কেন সেই পর্দায় শিথিলতা আসবে। নিনাদ তখনও ছন্নছাড়া ভাবে বাইরে দাঁড়িয়ে আছে। ওর দিকে এগিয়ে যেতে যেতে তিহা বিস্মিত গলায় বলে, নিনাদ তুই এত রাতে? বাসায় সব ঠিক আছে? একক উদ্ধৃতি চিহ্ন। আছে, আয়, ভেতরে এসে বস। দ্বিরুক্তি না করে অসংলগ্ন পদাঙ্কে নিনাদ সোফায় এসে বসে। পুরনো বিরোধ ভুলে সত্রাসে জিজ্ঞেস করে তিহা, এবার বল কি হয়েছে? তুই তিতিক্ষার বিয়ে ঠিক করেছিস? নিনাদের চোখে মুখে খেলা করছে প্রবল নিষ্করুণ ভাব। ওর অতর্কিত প্রশ্নে তিহা ঈষৎ চমকায়, হ্যাঁ, আসলে ঠিক বিয়ে নয়, ওরা শুধু তিতিকে দেখতে এসেছিল। কারা? নিনাদের গলায় সন্দিগ্ধতার ছাপ। ছেলে, ছেলের খালা আর ওনার বৌমা। তিতিক্ষা ওই ছেলের সাথে দেখা করেছে? একটু মেজাজ খিচড়ে গেল তিহার। নিনাদের কথাতে বিকেলের ছবিটাই আরও স্পষ্ট হয়ে ভাসল মনের পটে। অনুভূত হল কাটা ঘায়ে নুনের ছিটা পড়ার মতো কষ্ট। তাছাড়া নিনাদ অত অধিকারবোধ দেখাচ্ছেই বা কেন? সতেজে বলল তিহা, তিতি ওই ছেলের সঙ্গে দেখা করুক আর নাই করুক, তা জেনে তোর কি লাভ? একটু থতমত খেয়ে যায় নিনাদ। আক্রোশে মাথাটা ঠিক সহজভাবে কাজ করছে না। ওর প্রশ্নগুলো হয়তো একটু বেশি ব্যক্তিগত হয়ে গেছে। আমার কিচ্ছু না, তবে ওর জীবন নিয়ে যা ইচ্ছে করার অধিকার তোরও কিন্তু নেই। চটপট প্রত্যুত্তর দেয় তিহা, এটাকে যা ইচ্ছে করা বলে না। মেয়ে প্রাপ্তবয়স্ক হলে স্বাভাবিকভাবেই সব অভিভাবক বিয়ে নিয়ে ভাবেন। তাছাড়া আমার বোনের আগেপাছে তো আর কেউ নেই। বাবার ভালোমন্দ কিছু একটা হয়ে গেলে তিতি একেবারে নিরাশ হয়। ওর নিশ্চিত ভবিষ্যতের কথা তো আমাদেরকেই চিন্তা করতে হবে। নিনাদ বুঝল, তিহার কথায় আদতে কোনো ভুল নেই। ও যা কিছু করছে বোনের ভালোর জন্য। সে অধিকার ওর আছে। পরিস্থিতি বুঝতে পেরেই যেন ধীরে অনবদমিত হয়ে পড়ে নিনাদের অন্ধ ক্রোধটা। স্তিমিত হয়ে আসা স্বরে একসময় বলে, হ্যাঁ, তুই হয়তো ঠিক বলেছিস, বলে দ্রুত প্রসঙ্গ পাল্টায়, তারপর কি হলো বল, কদ্দূর এগোলো বিয়ের সম্বন্ধ? কদ্দূর এগিয়েছে? নিবিড় ঘোরে নিনাদের প্রশ্নেরই পুনরাবৃত্তি করে তিহা। তারপর চুপ হয়ে যায়। তিহা, বলবি না? তিহা আস্তে আস্তে জিজ্ঞেস করল, কি বলবো? ব্যাপারটা তো এগোয় নি আর। হয়তো কখনো কারো সাথে এগোবেও না। কখনো এগোবে না? কেন? নিঃশ্বাস ফেলে তিহা, কারণ তো হাজারটা। টা বলি, আর এসব জেনে তোরই বাকি লাভ? আগামী সপ্তাহে বিয়ে। এসব অপ্রয়োজনীয় ব্যাপারাদি বাদ দিয়ে তোর এখন সে নিয়েই জোর দিয়ে ভাবা উচিত। নিনাদের মুখে খেলে যায় একটু বিদ্রুপজড়িত হাসি, তোর কানেও খবরটা এসেছে তাহলে? তবে কি আমি সবার শেষে জানলাম? কি শেষে জানলি? আমার বিয়ের খবরটা। ও মা, আগে জানতি না বুঝি? শুনেছিলাম ফুয়াম্মা মেয়ে বাছাই করেছেন। তবে সেই বিয়ে যে এত জলদি, একেবারে সামনের সপ্তাহে তা তো জানতাম না। শিউলি ফুয়াম্মা তোর মতামত না নিয়েই এতটা এগিয়েছেন? তিহা বিস্ময় নিয়ে চেয়ে থাকে। আমার মতামতটা কখনোই কারো কাছে খুব গুরুত্বপূর্ণ তো ছিল না। যাকগে ওসব কথা। তিতিক্ষার ব্যাপারে তুই কিছু একটা বলছিলি সেটা শেষ কর। তিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নুয়ে বসে মেঝের দিকে একদৃষ্টে চেয়ে বলে, বলার কিছু নেই। ওদের আচরণ, কথাবার্তা ঠিক আশানুরূপ ছিল না। বাবা আগেই তিতির অতীত সম্বন্ধে কিছুটা বলে রেখেছিল, সেজন্যই কিনা কে জানে। শুরু থেকে ওদের তিরস্কারের দৃষ্টি, কথার ভঙ্গি তিতিকে রাগিয়ে তুলল। ওকে তো জানিস, অল্পতে রেগে কাই হয়। তিতিও রাগল আর ভদ্রমহিলাও তিতির অতীত তুলে উল্টোপাল্টা কথা বলতে আরম্ভ করলেন। এসব ব্যতিরেকেও আরও বড় যে কারণটা আছে তা হল ছেলের নামে রাজন। বুঝতেই পারছি সেই সম্বন্ধ কখনো হবার নয়। শেষমেশ ওরা মুখ কালো করে ফিরে গেছে আর তিতি ও বাবাকে বলেছে এসব অহেতুক চেষ্টা একেবারে ছেড়ে দিতে। নয়তো, একক উদ্ধৃতি চিহ্ন, নয়তো কি, ও বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে কোথায়? একক উদ্ধৃতি চিহ্ন। কে জানে, অন্য কারো মুখে এসব কথা শুনলে হয়তো আমরা পরোয়াও করতাম না, কিন্তু তিতি ও অন্যরকম। বেরিয়ে যাবার চিন্তাটা মাথায় আছে বলেই সেটা ওর মুখ পর্যন্ত এসেছে। শেষ কথাটা শুনে কিছুক্ষণ নীরবে বসে রইল নিনাদ। একসময় নিচু স্বরে বলল, তিতিক্ষার এই মানসিক হালতে ওকে এসবের মধ্যে টানাই মস্ত ভুল হয়েছে। কোনো টিপিক্যাল বয়স্ক মহিলা যে অতীতটাকে স্বাভাবিক ধরে ওর সাথে ট্রিট করবেন না সে তো জানা কথা। ওরা আজ তিতিকে যা তা বলেছে,
বলতে বলতে তিহার রুদ্ধবাক স্বরে আচমকা একটা ফোপানোর আওয়াজ ওঠে। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মেঝেতে। নিনাদ অবাক হয়ে দেখে মাথা নিচু করে তিহা কাঁদছে। কেন যে এসব ঘটানোর আগে আরেকটু সময় নিলি না? সব বুঝি রে, তবু আমরা যে নিরুপায়। ভীষণ ভয় হচ্ছিল সামনের দিনগুলোর কথা ভেবে। যখন বাবা থাকবেন না, নিজের সংসার নিয়ে আমি ব্যস্ত থাকব। আমার বোনটা তো একেবারে ভেসে যাবে। ওর অতীত, ওর আত্মসম্মান কখনো ওকে কারো দয়ার পাত্র হতে দেবে না। দিন শেষে ও হবে চির আশ্রয়হীন, নিঃস্ব। কেউ আর কোনো কথা বলল না। চুপচাপ নিজের স্থানে ভাবুক হয়ে বসে রইল নিনাদ, আর অন্য পাশে তিহা নীরবে মুছতে লাগল চোখের জল। সহসা তিহার স্বাভাবিক সৌজন্য বোধটুকু উদয় হতেই ও প্রস্তাব করল, এত রাত হল, তুই নিশ্চয়ই কিছু খেয়ে আসিসনি। আমি ভাত দিচ্ছি, বাবার সঙ্গে বসে পড়। বলে উঠতে যেতেই নিনাদের ডাক ওকে থামাল। ওসব কথা থাক, এখানে বস। আমার একটা কথা শোন। নিনাদের চিন্তাগ্রস্ত দুর্বোধ্য মুখের পানে চেয়ে তিহা পুনরায় বসে পড়ে। নিনাদকে দেখে অনুধাবন করে ওর ভেতরে দুটো সত্তার মাঝে প্রবল দ্বন্দ্ব চলছে। একসময় শূন্য দৃষ্টিতে তাকিয়ে নিনাদ ডাকে, তিহা। কি? একটা কথা বলবো? কয়েক মুহূর্ত ইতস্তত করে তিহা। অস্বস্তি নিয়ে বলে, বল। ছোট গিন্নিকে আমায় দিবি? তিহা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ও আশঙ্কা করছিল এমন কিছুর। নিনাদের বাস্তব জ্ঞান বরাবর কম। যেখানে প্রতিটা ছেলে নিজের জীবন সঙ্গী হিসেবে সবচেয়ে নিখুঁত, কলসমুক্ত একজনকে বেছে নিতে চায়, সেখানে ও যেচে তিতিক্ষার মতো কাউকে বিয়ে করতে চাইছে। একমাত্র নিনাদের দ্বারাই বোধ হয় এমন মুহূর্তে এমন একটা প্রস্তাব পেশ করা সম্ভব। কিন্তু বাস্তবতা ভুললে তিহার চলে না। নিনাদ না হয় রাজি হবে, তবে ওর পরিবার, ফুয়াম্মা, ওরা কি বুঝবে? সম্বিত ফিরতেই তিহা শীতল গলায় বলে, সম্ভব না নিনাদ, প্লিজ এই নিয়ে আর কিছু বলিস না। কেন সম্ভব না? একক উদ্ধৃতি চিহ্ন। তুই বুঝতে পারছিস সেটা হলে কতগুলো মানুষের মন ভাঙবে? এমনকি শিউলি ফুয়াম্মার সঙ্গে তোর সম্পর্কে চির পর্যন্ত ধরতে পারে। একক উদ্ধৃতি চিহ্ন। ফুয়াম্মা নিশ্চয়ই আমাকে বুঝবেন। আর ওই মেয়েটা, যার সাথে তোর বিয়ে ঠিক করেছেন ফুয়াম্মা? বিয়েটা তো ফুয়াম্মা আমার অমতে ঠিক করেছেন। আমার মতামতের পরোয়া যখন করেননি হিসেবে, তখন আমার আপত্তি জানানোটাই তো যুক্তিযত। তাছাড়া ওই মেয়েটা, ওকে তো আমি দেখিও নি। কিছুক্ষণ আগে পর্যন্ত যার অস্তিত্ব সম্বন্ধেও জ্ঞাত ছিলাম না, তাকে বিয়ে করব না বলা কি খুব বেশি নিষ্ঠুরতা? অল্প কদিনের নোটিশে ঠিক হওয়া বিয়ে অল্প কদিনে ভেঙে গেলে কোনো পক্ষেরই এতে দারুণ ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে না। অত কিছু আমি জানি না, কিন্তু এটা একটা অসম্ভব প্রস্তাব। আমি তো অসম্ভব কিছু দেখছি না। ফুয়াম্মাকে রাজি করানো আমার দায়িত্ব। আর তুই এদিকটা সামলা। ক্রমশ অধৈর্য হয়ে উঠছিল তিহা। রাজি করানো কি এতই সোজা? বললাম, আর হয়ে গেল। তিতিকে চিনিস না তুই? চিনি বলেই তো যেচে খড়গ মাথায় নিতে চাইছি। দুদিন পর পর মেজাজ দেখিয়ে বাইরেই একটা ছেলের মাথায় ও খড়গ ঘোরাবে, তার চেয়ে সব দায়ভার আমারই থাকুক। একা ঘরে সোফায় বসে আছেন শিউলি। ক্লেশিত দুশ্চিন্তাগ্রস্ত মুখ। রাতের খাবার খাওয়া হয়নি। অনেক সেধেছিল আফরিন। শিউলি খেতে পারেননি। ছেলেটা রুদ্রমূর্তি নিয়ে বেরিয়ে গেল। এসে না জানি কি বলে, সেই চিন্তাতে সবকিছু বিষাদ লাগছে। সোফার উল্টো পাশের সিঙ্গেল খাটে বিছানা পাতা। বেডশিট এলোমেলো, বালিশগুলো এদিক ওদিক ছড়ানো। নিনাদটা বড় অগোছালো। মূলত ওর বেডরুমটা পাশের ঘরে, তবু ফেরার পর থেকে ও এখানে থাকছে কারণ ছোট্ট এই ফ্ল্যাট বাড়িতে আফরিন আর শিউলির থাকার জন্য দ্বিতীয় কোনো ঘর নেই। নিনাদের বউ এলে ওই ঘরটা ছেড়ে দিতে হবে। শিউলি আফরিনের একসাথে এখানে এসে থাকা কঠিন হয়ে যাবে। বউটা ভালো না পড়লে হয়তো শিউলিদের আশাটাই বন্ধ হয়ে যাবে চিরতরে। তা বলে কি ছেলের বিয়ে দেবেন না? চিরকাল ছেলের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছেন যাকে, বিয়ে দিয়েই তো তার ওপর সমস্ত দায়িত্বের ইতি টানতে হবে। তারপর যদি নসিবে বউ, নাতি নাতনিকে কাছ থেকে থাকার সৌভাগ্য জোটে, তবে তা হবে। দরজার নবঘুরল। শিউলি মুখ তুলে দেখলেন ক্লান্ত উদ্ভ্রান্ত নিনাদ ফিরে এসেছে। জুতো খুলে রেখে নিনাদ এগিয়ে এলো। নিঃশব্দে এসে বসল শিউলির পায়ের কাছে। নিনাদ ফিরেছে টের পেয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে আফরিন। শিউলি ওকে একবার দেখে মুখ ফিরিয়ে ভালো করে তাকালেন নিনাদের দিকে। নিনাদকে এমন দেখাচ্ছে কেন? খুব ক্লান্ত, চিন্তাগ্রস্ত। ও কি কিছু বলতে চায়? এমন কিছু যা শুনলে শিউলি কষ্ট পাবেন। সেজন্যই এসে সোজা পায়ের কাছে বসল। এ তো ওর পুরনো স্বভাব, কোনো আবদার নিয়ে আগে পায়ের কাছে বসবে। ফুয়াম্মা,
কি? নিনাদ নিচু স্বরে থেমে থেমে বলে, আমি একটা ভুল করে ফেলেছি। ধরফিয়ে ওঠে শিউলির ভেতরটা। কি বলছে নিনাদ? কিসের ভুলের কথা বলছে? শিউলি বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছেন শুনে তখন ছেলের মুখটা ওভাবে শুকিয়ে গেছিল যে, তবে কি গোড়াতেই তিনি কোনো গণ্ডগোল করলেন? নিনাদের কি অন্য কোথাও মন দেয়া নেয়া আছে? এতদিনের এসব অদ্ভুত আচরণ, পাগলামো তো তেমন কিছুই নির্দেশ করে। ভাইপোর কথার উত্তরে শিউলি আর জিজ্ঞেস করতে পারলেন না, ভুলটা কি? নিনাদ ইতস্তত করে একসময় নিজেই বলল, এখানে বিয়েটা আমি করতে পারব না। কারণ আমি আসলে অন্য আরেকজনকে কথা দিয়েছি। শিউলি খুব বেশি চমকালেন না, কিছু বললেন না। স্থাণু হয়ে নিজের জায়গায় বসে রইলেন। যেন এমনি কিছু হবার ছিল। নিনাদের কিছু একটা হয়েছিল বলেই ভয় পেয়ে দ্রুত বিয়ে ঠিক করেছিলেন। সেই কিছু একটা যে কি তা কখনো জানা হয়নি আজ বোঝা গেল। নিজের ওপরে গাঢ় আত্মবিশ্বাসে আজ হাসি পেল শিউলির। তিনি ভেবেছিলেন মনের মতো একটা মেয়ের সঙ্গে কিঞ্চিত জোড়াজুড়ি করে বিয়েটা দিয়ে দিতে পারলে ছেলের সমস্ত পাগলামি কোথায় ভেসে যাবে। কিন্তু ও যে আর বাচ্চা ছেলে নয়, যার হাত থেকে একটা খেলনা কেড়ে নিয়ে অন্যটা ধরিয়ে দিলে সে প্রতিবাদ করতে পারবে না, এটা কেন শিউলির নিরেট মাথায় আসেনি? ফুয়াম্মা, তুমি কিছু বলছো না কেন? আমি ভুল করেছি, তুমি আমায় বকো, যা খুশি বলো, কিন্তু আমার দিকটাও একটু বুঝতে চেষ্টা করো। আমি জানতাম না তুমি সত্যিই বিয়ে নিয়ে এত সিরিয়াসলি ভাবছ। তাহলে আগেই বলতাম। আমিও নিরুপায়, ওদের কথা দিয়ে এসেছি। কিছুতেই আর চমকাচ্ছিলেন না শিউলি। নিনাদ কথা দিয়ে এসেছে, হয়তো এইমাত্রই, আর সেই কথার দাম ওর কাছে এত বেশি। অথচ শিউলি এই শেষ বয়সে এসে নিজে বারবার গেছেন মেয়ের বাড়ি, ওর বাবা ভাইয়ের সঙ্গে বৈঠক করেছেন, ওদের মেয়েকে ভালো রাখবেন কথা দিয়েছেন। শিউলির সেসব কথার যেন কোনো দাম নেই। হঠাৎ একটা চিন্তা অলক্ষ্যে চলে আসে মাথায়। শিউলি নিনাদ দুজনেই এখন নিজেদের দেয়া কথার মান রাখা নিয়ে চিন্তিত। কিন্তু ওই মেয়েটা যাকে এক সপ্তাহ পর বিয়ের সাজে সাজানোর, নতুন জীবন শুরুর স্বপ্ন দেখানো হয়েছিল তার কেমন লাগবে? শিউলির ভিটে বাড়ির একেবারে পাশের গ্রামে বাড়ি ওদের। কথাটা শীঘ্র ছড়িয়ে পড়বে, লোকে জানবে শিউলি বিয়ের দিন তারিখ ঠিক করে হঠাৎ কি এক কারণে পিছিয়ে এসেছেন। মেয়েটার বাবা ভাই হয়তো নানান হাঙ্গামা করবে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়বে শিউলির কীর্তির কথা। এসব কি নিনাদ ভেবেছে, ভাববে কখনো? অনেকক্ষণ গুম হয়ে নানা আশঙ্কার কথা ভাবলেন শিউলি। পায়ের কাছে বসে নিনাদ অসহায় চোখে তাকিয়ে আছে। শিউলি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। পর কি কখনো আপন হয়? নিজের মা হলে নিনাদ কি আরেকটু সচেতন হতো না এই কঠিন কথাগুলো বলার আগে? কি জানি হয়তো হতো, হয়তো হতো না। প্রেম তো অন্ধ হয়, সেই অন্ধত্বের পর্দা চোখে বাঁধলে তখন মা ফুফু সবই সমান। কাউকে কিচ্ছু বলতে বাধে না। শিউলি ঠান্ডা গলায় জিজ্ঞেস করেন, এখন কি চাস বল? নিনাদ একটু চমকে ওঠে। শিউলির দুর্বোধ্য মুখের পানে তাকিয়ে কিছু একটা বুঝবার চেষ্টা করে। কি চাই? আমি আসলে জানি না ফুয়াম্মা আমার কি করা উচিত। থেমে বলে, তুমি হয়তো ভাবছ একটা মেয়ের প্রেমে পাগল হয়ে আমি অসভ্যের মতো এই স্বার্থপর কথাগুলো বলতে পারছি। আসলে ঠিক তা না। প্রেম, মোহ এসব কিছু নয়। জানি না কি করে তোমায় বোঝাব। তবে এটা একটা বড় দায়িত্ব। একজন মানুষের সবচেয়ে বাজে সময়ে তার সঙ্গী হওয়ার, তার সমস্ত খারাপ পরিস্থিতিতে তাকে আগলে রাখার লড়াই। জীবনের এইসব জটিল দিক কখনো আমি মোকাবিলা করতে চাইনি ফুয়াম্মা। দায়িত্ব এড়াতে চাইলে তোমার কথা মেনে নেয়াই উচিত হবে। গ্রামের সাদাসিধে একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে দিন যাপন করব। কিন্তু মাঝে মাঝে আমাদের কলস জর্জরিত মনটাও হিপোক্রেট হতে অস্বীকার করে। সেজন্যই বোধহয় চেষ্টা করেও এই বেলা আমি নিশ্চিত জীবন বেছে নিতে পারছি না। নিখাত সুখ শান্তির আবাহন উপেক্ষা করে যেচে কিছু তিক্ত সময়কে নিজের জীবনে টেনে আনছি। হয়তো এতে আমার কোনো ভালো হবে না। চিরকাল তোমার আর ওই মেয়ের নীরব কান্না অভিশাপ হয়ে আমাকে তাড়া করে বেড়াবে, কিন্তু মুদ্রার ওপিঠে অন্য একটা চিত্র আছে। সেখানে কিছু মানুষ নিশ্চিত হবে, মনে শান্তি নিয়ে মরতে পারবে। আর আমি ভালো না থাকলেও জানব আমার ভালোবাসার মানুষ দূরে কোথাও নয়, আমার পাশেই আছে। একক উদ্ধৃতি চিহ্ন। বিমূঢ় হয়ে চেয়ে আছেন শিউলি। চোখের কোণে জল, ভেতরটা অতুগ্র কোলাহলে মত্ত হাতির মতো দিকবিদিক দাপিয়ে বেড়াচ্ছে। এত আঘাত, যন্ত্রণার মাঝেও একটা জিনিস বিশেষভাবে শিউলির মন কেড়ে নিল। নিনাদ খুব সুন্দর কথা বলতে শিখেছে। এসব যদি আত্মেই ওর মনের কথা হয় তবে নিঃসন্দেহে বলতে হয় নিনাদের ভেতরটা খুব শুদ্ধ।
পৃথিবীর দূষিত আলো হাওয়া এখনও ওই একফালি স্থান গ্রাস করে নেয়নি। শিউলি স্বীকার করতে বাধ্য হলেন, অদেখা অজানা মেয়েটার জন্য তার মনেও খানিকটা করুণা এসে জমা হয়েছে। কিন্তু আদতে কি হয়েছে ওই মেয়ের? নিনাদ ওকে ভালোবাসে অথচ কেন বলছে একসাথে থাকলেও ওদের সুখী হবার ব্যাপারটা আপেক্ষিক? অর্থাৎ ভালোবাসার মানুষকে চিরদিনের জন্য পেলেও সুখটা যেন অনিশ্চিত। নিনাদের এসব দুরূহ কথার অর্থ কি? মেয়েটাকে কি হয়েছে ওর? মানুষের জীবনে কত বিপর্যয় আসে, ছোট বড়, সহনীয় অসহনীয়, তেমনই কিছু একটা ধরে নাও। নিনাদ কি তবে কারণটাও বলবে না? এত দূরের মানুষ হয়ে গেছেন শিউলি। যাক, শিউলি আর কোনোদিন জিজ্ঞেস করবেন না। কিন্তু এবার কিছু তো করতে হবে। কি করবেন? সব ছেড়ে ছুড়ে কালকের বাসেই বাড়ি ফিরে যাবেন? এত সহজ? নিজের সন্তানের মতো আদর যত্নে বড় করেছেন যাকে, সে ভুল করলেই তাকে ছেড়ে যাওয়া যায়? কোনো মা পারে? মায়েদের ধর্মই যে অন্ধ ভালোবাসা, ভুল সন্তান করুক, ভোগান্তি অন্যজন পোহাক তবু তো সব স্নেহ এসে ওই সন্তানের জন্যই জড়ো হয়। সামনে কি দুর্বিষহ সময় তার জন্য অপেক্ষা করছে সেসব ভুলে শিউলি বুকে পাথর বাঁধলেন। মায়ের স্থান নিয়েছেন, এখন ছেলের ইচ্ছে পূরণ করে তার প্রায়শ্চিত্ত তো করতে হবে। প্রস্তরের গলায় জিজ্ঞেস করলেন, মেয়েটাকে সেটা কি বলা যাবে? নাম ধাম পরিচয়। আর এখন কি করবি ঠিক করলি? প্রথম প্রশ্নটা আবারও এড়াল নিনাদ। কি করব জানি না। কি আর করবি বিয়ে ছাড়া? বিয়ে কর। আর মেয়ের পরিচয় তুই এখনও বললি না। নিনাদের চোখে মুখে অস্বস্তির গাঢ় আস্তরণ পড়ে অস্থিরভাবে দু একবার দৃষ্টি এদিক সেদিকে ফিরিয়ে নিচু স্বরে বলে, তুমি ওকে চেনো? ওর নাম তিতিক্ষা। দরজার ওপাশে একটা তুমুল আওয়াজ ওঠে। হতবিহ্বল শিউলি মুখ তুলে তাকান। শব্দ শুনে পেছনে ফেরে নিনাদ দেখে আফরিন দরজার কপাট ঘেঁষে বসে পড়েছে। পাশে ছিটকে পড়ে আছে ওর ফোন। আফরিনের চোখে প্রবল অবিশ্বাস একই সাথে তীব্র উচ্ছ্বাসের জোয়ার। পড়ে গিয়ে ও পায়ে সামান্য ব্যথা পেয়েছে। সেই কথা ভুলে আফরিন উৎসুকে চেঁচিয়ে বলে ওঠে, নিনাদ ভাই সত্যি সত্যি তিতিক্ষা আপুরে বিয়া করবেন আপনি? সারারাত সজাগ রইলেন শিউলি। শুয়ে থেকে ভাবছেন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ব্যাপারটা। এখনও তার ঠিক বিশ্বাস হচ্ছে না। আর কেউ নয়, শেষে কিনা তিতিক্ষা। আজ মনে হচ্ছে সবচেয়ে বড় বোকামিটা তিনিই করেছেন। হাতের কাছে এত ভালো মেয়ে রেখে বারবার নিনাদের জন্য এদিক সেদিকে মেয়ে খুঁজে বেরিয়েছেন। শিউলি গ্রামীণ মানুষ। বিয়ের আগে ছেলেমেয়ের সম্পর্ক কোনো খাতেই তার দৃষ্টিতে ভালো নয়। নিনাদের হয়তো প্রেম ঘটিত ব্যাপার স্যাপার কিছু আছে ভেবে দ্রুত তোড়জোড় করেছিলেন বিয়ের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। বোঝা যাচ্ছে নিনাদ প্রেম অন্তত করেনি। এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে মেয়েটির পরিচয় জেনে। রূপে গুণে সবেতেই তিতিক্ষা অনন্য। ওর সঙ্গে বিয়েতে তিনি নারাজি হতে পারেন এমন ধারণা নিনাদের কেন হলো কে জানে। তিনি বোধহয় এখনও নিনাদের তত আপন হতে পারেননি। সামান্য এই ভুল বুঝাবুঝির জন্য ওই নিরীহ গ্রামের মেয়েটিকে কি কষ্টই না দিতে হবে। তাছাড়া আস্তে আস্তে কিছু ছবি পরিষ্কার হলো শিউলির মনে। সেদিন তিহার সঙ্গে বিয়ে নিয়ে কথা বলার জন্য যখন গেছিলেন ওদের বাড়ি, তিতিক্ষাকে সেদিন ঠিক স্বাভাবিক মনে হয়নি। আর নিনাদি বাকি বলছিল, কি সব বিপর্যয়, জটিল সময়ের কথা। যে ভয় খানিক আগে দূর হয়ে গেছিল আবার সে ভয়ক্রমে শিউলির মনে বিস্তার লাভ করছে। নিনাদ নিশ্চয়ই তার কাছ থেকে তিতিক্ষার সম্বন্ধে গোপন করছে একটা কিছু। হয়তো এমন কিছু যা শুনলে তিনি তিতিক্ষার মতো মেয়েকেও নিনাদের বউ হিসেবে মেনে নেবেন না।